মাইক্রো ইকোনমি আর হচ্ছে ম্যাক্রো ইকোনমি এইটা বইয়ে কোথাও খুঁজে পাইনি। The difference between microeconomics and macroeconomics. ডিফারেন্স আর কি একটু বিস্তারিত পড়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে অনলাইন কন্টেন্টে যাবেন, এটা বইয়ে নাই, আমি এটা বলেছিলাম, বইয়ে শুধু ডেফিনেশনটা আচ্ছা। দেওয়া আছে। হ্যাঁ, এটার জন্য অনলাইন কন্টেন্টে যাবেন। মানে গুগলে লিখবেন হচ্ছে গিয়ে ডিস্টিংগুইশ বিটুইন মাইক্রো অ্যান্ড, মানে ডিফারেন্স লিখলেই হয়, ডিস্টিংগুইশটা দিলে যেটা হবে কি, ও সিমিলারিটিস ডিসিমিলারিটিস সব দিবে। এখন আমার কথা হচ্ছে এখানে ডিসিমিলারিটিস আমি আসলে একসেপ্ট করছি, এই হলো বিষয়, তো এই কারণে আমি বললাম যে ডিসিমিলারিটিস যা হবে। আর বই হচ্ছে, আমি আপনাদের তো বই বলেছিলাম কিনে নিতে, যেহেতু এই জি ম্যাম, রেফারেন্সটা আমি কিনেছি। বলি, বইটা কিনতে বলি, তো বইয়ে হচ্ছে শুধু ডেফিনেশনটা পাবেন, কিন্তু বইয়ে ইয়েটা পাবেন, কি বলে, আহ, ইয়েটা। আর কোনটা? আমি হচ্ছে গিয়ে sorry, মানে ইয়াটা পাবেন না, ওই আপনার যেটা হচ্ছে আর বাকি ডিফারেন্স গুলো, লাইক মাইক্রো ধরেন, স্মলার রেঞ্জ নিয়ে কথা বলে, ম্যাক্রো ওয়াইডার রেঞ্জ নিয়ে কথা, এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে কি পাবেন। আর আমি এখনই আপলোড করে দিচ্ছি, আমি চ্যাপ্টার 2 যেটা আছে ওটার যে অফিসিয়াল পিডিএফ যেটা আছে ওটা আমার কাছে আসছে, তো আমি ওটা আপলোড করে দিচ্ছি, তো দ্যাট আপনারা হচ্ছেন গিয়ে ওটা নিয়েও কাজ করতে পারবেন, যে থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট, ওটার মতো করে ওখান থেকে ওটা করে নিতে পারবেন। তো ওই পিডিএফটাও, মানে পাওয়ার পয়েন্ট যেটা আছে ম্যানকিউয়ের, আমি ওটা দিয়ে দিচ্ছি। Okay, let's start today's class. Today we will start a new topic, which is chapter 4. আর চ্যাপ্টার 4টা হচ্ছে, আমাকে যদি প্রশ্ন করেন ফাইনাল কোশ্চেন করার জন্য, মানে ফাইনাল বা মিড একটা চ্যাপ্টার আমাকে চুজ করতে যদি বলে, যে যে চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন মিড করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি একটা চ্যাপ্টার চুজ করবো, সেটা হচ্ছে চ্যাপ্টার 4. In this chapter you will get vast knowledge, অনেক কিছু জানবেন, মার্কেট সম্পর্কে জানবেন, ডিফারেন্ট টাইপস অফ মার্কেট সম্পর্কে জানবেন, দেন হচ্ছে গিয়ে আপনি ইয়া জানবেন, ওটাকে কি বলে, ডিমান্ড, সাপ্লাই, ডিমান্ড, রিজন বিহাইন্ড চেঞ্জ ইন ডিমান্ড। ডিমান্ড অনেক অনেক চেঞ্জ হতে পারে, আমরা ভাবি যে প্রাইস চেঞ্জ হলে মানে ডিমান্ড চেঞ্জ, না, অনেক রিজন আছে, সিমিলার অনেকগুলো রিজন আছে, সেই রিজন গুলো কি। তারপরে হচ্ছে সাপ্লাইয়ারও একই একই বিষয়, সাপ্লাই কি, সাপ্লাই আমরা শুনি বা সাপ্লাইয়ের সাথে আমরা ইউজ করি, সাপ্লাইটা বুঝি না, সাপ্লাই কি কি কারণে চেঞ্জ হতে পারে, রিজন গুলো কি, এগুলো নিয়ে আমরা কিন্তু খুব ওয়াইড রেঞ্জে এখানে হচ্ছে স্টাডি করবো। তারপরে আমরা লাস্টলি দেখবো যে কোথায় আসলে মার্কেট অপারেশন হয়। মার্কেট অপারেশন বলতে এখানে আমরা বুঝবো যে মার্কেটটা আসলে কোথায়, যে মার্কেট হচ্ছে আপনার মার্কেটটা হচ্ছে কোথায় আপনার গিয়ে আমরা যে প্রাইসটা পাই। ফর এক্সাম্পল, suppose the price of iPhone 16 Pro Max is like $1,000, $1,000 to $1,200, আমি $1,000টাই চিন্তা করছি। তো এই যে বলছে $1,000, এখন এই যে $1,000, এইটার মানে হচ্ছে গিয়ে অবশ্যই বাজারে আইফোন 16 Pro Max কেনার জন্য যারা যারা আছেন, তাদের, তারা এই 1,000 টাকা দিতেও ইন্টারেস্টেড, আবার যে সেলার আছে আইফোন 16 Pro Max এর, তারাও এই $1,000 এটা আবার ম্যাম, আপনার এক্সচেঞ্জ কথা ইন্টারেস্টেড। ক্লিয়ার আসতেছে না। দাঁড়ান, আমি নড়াচড়া করলেই হচ্ছে কিন্তু ঝামেলা হচ্ছে, সকালের ক্লাস থেকে আমি এটা দেখছি। এখন দেখেন তো ঠিক আছে নাকি? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাসফি আপনার ক্যামেরাটা অন হয়ে গেছে, কুড ইউ প্লিজ ক্লোজ দ্যাট? তাসফিয়া জোয়াদ্দার, ক্যামেরাটা অন হয়ে গেছে, আমি স্টপ করে দিচ্ছি, স্টপ না হলে আপনি একটু ক্লোজ করে দেন। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, ওই আপনার হচ্ছে আহ যেটা হবে যে আমরা দেখবো যে মার্কেটে এমন একটা সিচুয়েশন আছে যেখানে আমার মার্কেটে আমি ডিমান্ড যতটুকু করছি ঠিক ততটুকু পরিমাণে সাপ্লাই হচ্ছে, এবং মজার বিষয় এই এই জায়গা থেকেই আমার হচ্ছে গিয়ে আমি ঠিক এই ডিমান্ড সাপ্লাই এই জায়গাটা থেকে এতটুকুই হচ্ছে গিয়ে আমাদের আহ আমরা মানে মার্কেটে কোনো ওয়েস্টেজ হয় না, আমি এটাই বলতে চাই, মার্কেটে কোনো ওয়েস্টেজ হয় না, এবং এই জায়গাটুকু এই পোর্শন, এই পোর্শন পর্যন্তই হচ্ছে আমাদের মার্কেটে সাপ্লাই হয় বা ডিমান্ড হয়, এবং এই পজিশনটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম। নাও ইন কেমিস্ট্রি ইউ অলরেডি লার্ন অ্যাবাউট ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বলবেন যে মানে ওখানে একটা রিয়াকশনে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফোর্সটা হচ্ছে ইকুয়াল হয়। বাট ইকোনমিক্সে কিন্তু সেটা না, ইকোনমিক্সে আমরা দেখবো যে এখানে ডিমান্ড এন্ড সাপ্লাইটা ইকুয়াল হবে। তো কেন ইকুয়াল হবে, কিভাবে হবে, এগুলো নিয়ে অনেক কোয়ারিজ থাকে, এবং হচ্ছে গিয়ে সেখানে অনেক জায়গায় আমাদের মনে হয় যে মার্কেটটা আসলে কিভাবে প্রপারলি কাজ করছে এটা আমরা বুঝতে পারছি না, তো সেই জায়গাটাতে আমরা যাব। এই চ্যাপ্টারটা শেষ করে আমি হচ্ছে এই চ্যাপ্টারটা একটু ফার্স্ট শেষ করার চেষ্টা করব। আমি এলাস্টিসিটি বলে একটা চ্যাপ্টার পড়াতে চাই, কারণ আপনারা যদি ম্যাথমেটিক্যাল পোর্শন দিলে ভালো করেন, তো এখানে একটা ম্যাথমেটিক্যাল পোর্শন থাকবে। এই কারণে আমি হচ্ছে এলাস্টিসিটি চ্যাপ্টারে চলে যেতে চাই। তো লেটস স্টার্ট।
তো আজকের জন্য আমরা চ্যাপ্টার 4টা ফলো করছি আমাদের রেফারেন্স বইয়ে। আমরা যে রেফারেন্সটি ফলো করি না কেন, আমরা যদি ম্যানকিউর বইয়ে যাই, ম্যানকিউর বইয়ের প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এ ম্যানকিউর যে আরেকটা বই আছে মাইক্রো ইকোনমিক্স, সেটারও চ্যাপ্টার 4, মানে ম্যানকিউর যতগুলো রেফারেন্স আছে সবগুলোরই হচ্ছে চ্যাপ্টার 4-এ আমরা এটা পাবো। আমি একটু চলে যাচ্ছি। তো এটা হচ্ছে পার্ট 2 এর আন্ডারে ম্যানকিউ যে বইটা আছে, বইটাকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা, যেমন পার্ট 1 হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। এখানে আমরা দুটো চ্যাপ্টার পড়েছি, 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এন্ড থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিক্স। সাথে বলতে পারি যে ম্যাডাম চ্যাপ্টার 3 পড়ালেন না কেন। চ্যাপ্টার 3 অ্যাকচুয়ালি রিলেটেড টু ইন্টারন্যাশনাল ট্রেড। তো আপনারা আসলে কি বেসিক ইকোনমিক্স জানতে হবে, ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড কেন হচ্ছে, ট্রেড ইউএসএ কোন অ্যাডভান্টেজেস পেলে আমাদের সাথে ট্রেড করবে আর কোনটা পেলে করবে না, এগুলো আসলে আর একটু মানে সেকেন্ডারি লেভেলে আমি যেটাকে বলি যে আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স একটা সাবজেক্ট আছে ওখানে পড়ার মানে মেইন বিষয়, তো এই জন্য আমি এটা আর ওখানে পড়াইনি। তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল গুলো যখন পড়েছিলাম তখন কিছু কিওয়ার্ডস ধরে আগিয়েছিলাম, লাইক রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিন। দেখবেন যে এটা কিন্তু একটা কিওয়ার্ডের আন্ডারে ছিল যে হাউ পিপল মেক ডিসিশন। তো সেকেন্ড কিওয়ার্ডটা এরকম ছিল যে হাউ মার্কেট ওয়ার্কস, বা মার্কেটে আসলে আমাদের ইন্টারাকশনটা কেমন হবে। তো সেটার আন্ডারে আমরা 3টা চ্যাপ্টার আছে, তো এর মধ্যে আমরা দুটো পড়বো, যে বলছে যে মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই এন্ড ইলাস্টিসিটি। তো চলে যে মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই, আমরা এই চ্যাপ্টারটাতে আজকে আছি। আমি জাস্ট একটু দেখাই যে আমি কি কি অংশ পড়াবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা গো থ্রু করছি। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে মার্কেটটা বুঝবো, মার্কেট জিনিসটা কি। দেন অ্যাকর্ডিং টু কম্পিটিশন দেয়ার উইল বি টু টাইপ অফ মার্কেট, মনোপলি মার্কেট এন্ড কম্পিটিটিভ মার্কেট। এই দুটো মার্কেট সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া নিব। দেন আমরা চলে যাব হচ্ছে ডিমান্ড, যে একদম ডিরেক্টলি পড়বো যে হোয়াট ইজ ডিমান্ড, ল অফ ডিমান্ড, এই জায়গাগুলোতে আমরা যাব যে ডিমান্ড কি। জুম হচ্ছে দা ল অফ ডিমান্ড কি, এই জায়গাগুলোতে যাব। তারপরে হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভটা দেখবো, and we will find out there is a negative relationship between price and quantity demand। প্রাইসের সাথে নেগেটিভ রিলেশনশিপ কি এটাও এক্সপ্লেন করবো। দেন ইন্ডিভিজুয়াল ডিমান্ড, মার্কেট ডিমান্ড কেমন হতে পারে, মার্কেট ডিমান্ড একরকম, ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর এক রকম। এটা খুবই সোজা, মানে আপনার একার ডিমান্ডটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড, আর সবার ডিমান্ড একসাথে যোগ করলে এটা মার্কেটিং। তারপরে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা দেখবো যে there will be some reason that's why our demand curve will shift, মানে চেঞ্জ হবে, মুভমেন্ট করবে, উপরে যাবে বা নিচে যাবে, এরকম একটা সিচুয়েশন হবে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট, ওটা দেখবো। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে সাপ্লাই, সেম থিং করবো সাপ্লাই কার্ভে, যে সাপ্লাই কি, ল অফ সাপ্লাই কি। দেন we will find out there is a positive relationship between supply and quantity supplied and price. So price এর সাথে পজিটিভ রিলেশনশিপ, মানে সেম দিকে তাদের ডিরেকশন থাকবে, এই জায়গাগুলোতে আমরা জানবো। Then we will study about the individual supply and market supply। মানে একই জিনিস, নিজে আপনি নিজে যতটুকু সাপ্লাই দিচ্ছেন দ্যাটস ইন্ডিভিজুয়াল সাপ্লাই, সবার সাপ্লাইটাকে একসাথে যোগ করলে আমরা পাই মার্কেট সাপ্লাই। Then we will study about, again there are some reason why the supply curve will shift, রিজন গুলো নিয়ে কথা বলবো। লাস্টে আমরা we will study about the equilibrium where the quantity of demand and quantity of supply will be equal, দুজন সমান সমান হবে, এরকম একটা সিচুয়েশন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার ইকুইলিব্রিয়াম। এটা নিয়ে আমরা স্টাডি করব। প্রথমে আমরা হচ্ছে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে মার্কেট। মার্কেটের জন্য আমি একটা ডেফিনিশন দিতে চাই। আমি আচ্ছা, আমি কাজ করি, ওয়ার্ড ফাইলে লিখি, আমরা ওয়ার্ড ফাইল ওপেন করছি, ইন দ্য মিন টাইম আপনারাও লিখে ফেলেন। আগে আমরা একটা ডেফিনেশনটা লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, মার্কেট ইজ এ সিচুয়েশন, আমি একটা ডেফিনেশন দিচ্ছি তারপরে এটা আমরা হচ্ছে পড়বো। তো লেখেন, মার্কেট ইজ এ সিচুয়েশন, মার্কেট ইজ এ সিচুয়েশন, market is a situation where buyer and seller, a market is a situation where buyer and seller, market is a situation where buyer and seller, আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে আমিও লিখবো আপনাদের সাথে। Market is a situation where buyer and seller, I would suggest, আমি কিন্তু এক্সপেক্ট করছি আপনি লিখছেন, না লিখলে কিন্তু এটা আপনার লস, আমার কোনো অসুবিধা নেই।
আমি কি বলছিলাম, বলছিলাম যে মার্কেট ইজ a সিচুয়েশন। আচ্ছা, আগে প্রশ্ন করি যে এটা সিচুয়েশন কেন বলছো। তো মার্কেট কোনো প্লেস না, কিন্তু এটা মনে রাখবেন যে আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে মার্কেট হচ্ছে একটা প্লেস, লাইক ধরেন কাঞ্চন বাজার বা নরসিংদী বাজার বা ধরেন কারওয়ান বাজার। এরকম আমরা এটাকে একটা হচ্ছে কি সিচুয়েশন মনে, মানে একটা প্লেস মনে করি যেখানে আমরা কিছু একটা করবো। তো কিন্তু ইকোনমিক্স এর ভাষা বা ইভেন আপনি মার্কেটিং এর ভাষাও যদি আপনি পড়েন, ফাইন্যান্সের ভাষাও যদি আপনি পড়েন, মার্কেটে ওরা কখনোই প্লেস বলে না, মানে একটা স্পেসিফিক জায়গায় যে সবসময় ডিল হবে এরকম কখনোই বলে না। মার্কেটটাকে একটা অবস্থা বলে। তো মার্কেট ইজ এ সিচুয়েশন, এই অবস্থাতে কি হবে, ওয়্যার বায়ার, বায়ার কারা বলেন তো, বায়ার কারা, টপ খেয়ে বসে আছে, পরীক্ষা কি দিবেন বলেন তো। ম্যাম, যারা কাস্টমার। আচ্ছা, বায়ারের আরো কয়েকটা নাম বলেছিলাম না, মনে আছে? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল, হাউস, কনজিউমার, মনে আছে? কনজিউমার ওয়ার্ডটা আমরা খুব ইউজ করছিলাম, যে কনজিউমার মানে আমরা যারা কনজিউম করে, কেনাকাটা করি। আর সেলার কে, যে প্রডিউসার, হ্যাঁ, যে সাপ্লাই দেয়, এরকম টাইপের পার্সন। তো বলছে কি, হোয়ার বায়ার এন্ড সেলার মিট টু ইচ আদার ইন ইন এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম। আচ্ছা, আহ, অনেক রকম প্ল্যাটফর্ম থাকবে, আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো তাদের মধ্যে যেটা হবে যে তাদের মধ্যে মিট হবে ইন এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম, দেন বলবো তারপরে তারা কি করবে, এক্সচেঞ্জ গুডস অ্যান্ড সার্ভিসেস। এই গুডস কি, তাসফিয়া বলেন তো, গুডস কি? তাহলে কি বলছি, যে মার্কেট ইজ আ সিচুয়েশন, যেখানে হচ্ছে গিয়ে আপনাকে বলছে যে মার্কেট ইজ আ সিচুয়েশন। আমার গ্রামারলি আমি সাইন ব্যাক করি নাই। আচ্ছা, কি বলছে যে মার্কেট ইজ আ সিচুয়েশন ওয়্যার বায়ার্স এন্ড সেলার্স মিট টু ইচ আদার, হ্যাঁ, এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম, একটা যে কোনো একটা প্ল্যাটফর্মে তারা মিট করে। মানে মার্কেটটাকে আমি কোনো প্লেস বলবো না, বা কোনো হচ্ছে গিয়ে স্পেসিফিক একটা ম্যাটেরিয়ালিস্টিক থিং বলবো না, এটাকে একটা সিচুয়েশন ধরে নিব, যেখানে আমার বায়ার সেলাররা মধ্যে মিট করবে। এবং এই মিটটা কি হতে পারে, এটা ফেস টু ফেস হতে পারে, এটা ইন পার্সন হতে পারে, এটা অনলাইনে হতে পারে। যেমন ফর এক্সাম্পল, মাই ক্লাসরুম ইজ এ মার্কেট। এখন দেখেন, টুডে উই অন অনলাইন, দ্যাট মিনস উই আর নট মিটিং each other on face to face, but in sometimes we meet each other on face to face. So এখানে কিন্তু ডিফারেন্স আছে, যে দুইটাই মার্কেট বলছি, বাট যখন ক্লাসে নিচ্ছি তখন আমাদের ফেস টু ফেস মিট হচ্ছে, বাট when we are in online আমাদের কিন্তু মিট হচ্ছে না। এরকম না, ইটস নট নেসেসারি দ্যাট the buyer and seller will meet face to face. The thing is, they just exchange, they just share their information, they just share their thoughts over there. So মার্কেটের কথা বলছি এটা, যে মার্কেট ইজ a situation where buyer and seller will meet through any kind of platform। এইটাই বললি, meet to each other in লিখে ফেলছি, এটা হবে ট্রু, এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম। এখন যে কোনো প্ল্যাটফর্মে এটা হতে পারে। ফর এক্সাম্পল, এই যে বলছে আমি ইন পার্সন হতে পারে, অনলাইনে হতে পারে, অনলাইন সেক্ষেত্রে আমি ফোন কল হতে পারে, দেন হচ্ছে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হতে পারে, লাইক দারাজ অনলাইন প্ল্যাটফর্ম, যেটা দারাজ একটা অনলাইন শপের মতো, যেখানে আমরা একটা মার্কেট প্লেস যেটাকে আমরা বলছি, সেখানে যেমন অনেক প্রোডাক্ট আছে আমরা কিনছি। তো দারাজ কিন্তু একটা মিডিয়াম এখানে, মানে প্ল্যাটফর্ম। দারাজ কিন্তু না আপনার কাছে প্রোডাক্ট সেল করছে, না আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে। তো দারাজের মাধ্যমে হয়তো কিনছেন, প্রোডাক্টটা বাই সেল করছে না, তো ওইটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম। এবং ওখানে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তো সেলারকে চিনে না, কিন্তু আপনি প্রোডাক্ট কিন্তু কিনে নিয়ে আসছেন। তো এরকম প্ল্যাটফর্মকেও কিন্তু আমরা মার্কেট বলে থাকছি। তারপরে বললো কি, তারপরে মার্কেটে তো যে আমাদের তো বসে থাকলে হবে না, মার্কেটে আমি কোনো একটা পারপাসে যাচ্ছি। তো আওয়ার পারপাস হিয়ার ইজ টু এক্সচেঞ্জ দ্য গুডস এন্ড সার্ভিসেস। দ্যাট মিনস আমি তাসফিয়াকে জিজ্ঞাসা করেছিলাম গুডস কি। তাসফিয়া ক্লাসে আছেন? জি ম্যাম। গুডস কি, গুডস বলতে কি বুঝেন?
জি আপনার ম্যাম। মতে গুডস জিনিসটা কি, যে গুডস এক্সচেঞ্জ, গুডস এন্ড সার্ভিসেস, যেখানে আমি লিখেছি গুড কি এন্ড সার্ভিস কি, আমি যাকে জিজ্ঞাসা করবো উনি উত্তর দিবেন। আপনি কি গুড জিনিসটা বুঝেন? না ম্যাম, আর একবার বুঝাইলে ম্যাম, ভালো হতো। এগুলো কি পণ্য? পণ্য এরকম কিছু বোঝায়? এখন তাহলে যদি আপনি না বুঝেন তাহলে আপনার জন্য বেটার ছিল না যে আমাকে আস্ক করা, যে মানে আপনি যেটা পড়াচ্ছেন আমি তো আগে একটা জিনিস বুঝিই না, আমি তো একটা প্রিভিয়াস ক্লাসে পড়িয়ে আসছি, তো আপনার এটা আস্ক করা উচিত ছিল। আমি যাকে প্রশ্ন করবো তিনি উত্তর দিবে। মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, আই লাস্টে হচ্ছে 23 623। গুডস কি? গুডস কি মাহমুদ? মাহমুদ, আমি এত কথা খুব আস্তে শুনতে পাচ্ছি, একটু কি জোরে বলা যায়? রেজওয়ানুর, আমি ওর মাহমুদুলের কথা শুনতে পাচ্ছি না। রেজওয়ানুর বলেন তো গুডস কি? স্যার ম্যাডাম, গুডস মানে প্রোডাক্ট কিছু এরকম। প্রোডাক্টের একটা ক্লাস, মানে কোয়ালিটি ছিল, কোয়ালিটিটা কি? আচ্ছা, কে পারবে বলতে? গুডস এর একটা একটা খুব বেসিক একটা কন্ডিশন আছে যেটা আমরা খুব হ্যান্ড রেজ করলে হবে, যে উনি বলতে পারেন তিনি হ্যান্ড রেজ করেন, ওখান থেকে আমি একজনকে দিব। গুডস এর একটা বেসিক কোয়ালিটি ছিল, খুবই বেসিক, মানে খুব কঠিন না। হ্যাঁ, ফাহাদ ম্যাম, বলেন। এটা কি দেখা বলবো? যায়, মেজার করা যায়। এক্স্যাক্টলি, ওটা আমরা দেখতে পারবো, ওটা মেজার করতে পারবো, মানে সবচেয়ে বড় জিনিস গুডসটা দেখা যায়। আচ্ছা, তাহলে এর অপোজিটটা কি হবে? সেটাই হবে কি আমাদের সার্ভিস। দ্যাট মিনস এটাকে আমরা হচ্ছে গিয়ে দেখতে পারবো না। যেমন আমি আজকে ক্লাসে লেকচার নিয়েছি, ইউ ক্যান নট মেজার হাউ মাচ সার্ভিসেস ইউ আর গোয়িং টু গেট ফ্রম মি। আপনি এটা বলতে পারবেন, আপনি বলতে পারেন যে আমি কিছু লার্ন করেছি, দ্যাটস ইট। এটা মেজার করার কোনো ওয়ে নাই। বাট নাও ইউ আর ইউজিং এ ল্যাপটপ অর এ মোবাইল ফোন, আপনি কিন্তু বলতে পারবেন যে মোবাইল ফোনটার কোয়ালিটি কেমন, স্পেসিফিকেশন কেমন, ল্যাপটপটার স্পেসিফিকেশন কেমন, এটাতে হচ্ছে কি আপনার ওটাকে কি বলে, হেড, মানে সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু কিন্তু আমরা বুঝতে পারবো। তো এটাকে আমরা বলছি গুডস এন্ড সার্ভিস। গুডস এন্ড সার্ভিস বোঝাটা ইম্পর্টেন্ট। কেন বোঝাচ্ছি? কারণ হচ্ছে দেখবেন যে সার্কুলার ফ্লো ডায়াগ্রামেও কিন্তু আমি ছোট ছোট কয়েকটা ডেফিনেশন নিয়ে বারবার বলছিলাম, যেমন বলছিলাম যে গুডস এন্ড সার্ভিস, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অনেক ক্ষেত্রে প্রশ্ন করার সময় আমি যেটা করি যে বলি যে একটা ডেফিনেশন দিয়ে দিই। তো ডেফিনেশনের ব্যাপারে একটু কেয়ারফুল থাকবো আমরা, হ্যাঁ। তো চলবে তাহলে। মার্কেট বলেন কি, যে এখানে আমরা কি করব, যখন উই উইল মিট উই উইল এক্সচেঞ্জ গুডস এন্ড সার্ভিসেস, এন্ড গুডস এন্ড সার্ভিস আমরা ফ্রি এক্সচেঞ্জ করবো না, তাহলে আমরা কি করব, আমরা প্রোডাক্টটার এই জন্য একটা প্রাইস সেট করে দিই, এন্ড সেট দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট, আমরা প্রোডাক্টের প্রাইসটাও সেট করে দিই। এখানে একটু জাস্ট আমি বোঝার জন্য লিখছি, প্রাইসটা আমাদের অনেক সময় প্রি ফিক্স থাকে। যে প্রাইসটা হচ্ছে কি আপনাকে এখানে কিছুই করার সুযোগ থাকে না, এরকম একটা সিচুয়েশনও হতে পারে। অর এখানে আমরা কিন্তু নেগোসিয়েশন যেটাকে আমরা বলছি, সেই জায়গাটাতেও কিন্তু করে থাকি, যে নেগোশিয়েট করি, হ্যাঁ। বার্গেনিং, নেগোসিয়েশন যেটাই বলেন না কেন, এই জিনিসটাও কিন্তু আমরা এখানে করে থাকি। অর্থাৎ প্রাইসটা যে সেট করবো ইট উইল বি, আহ যেটা হচ্ছে গিয়ে আমরা যে প্রাইসটাকে সেট করব সেটা হচ্ছে গিয়ে এটা নেগোশিয়েট করা থাকবে, এরকম হবে। অথবা হচ্ছে গিয়ে আপনার নেগোশিয়েট করা থাকবে, অথবা হলো আপনার যেটা হচ্ছে যে আপনি আগে এটা প্রিফিক্স করা থাকবে, অথবা আপনি এখানে এসে নেগোশিয়েট করে নিতে পারবেন, এরকম একটা ঘটনা কিন্তু ঘটবে। আমি কি নেগোসিয়েশন স্পেলিং ভুল করেছি? নেগোসিয়েশন হচ্ছে মানে প্রিফিক্সড করা থাকবে, অথবা আমরা হচ্ছে কি এটা নেগোসিয়েশন করে এটা প্রাইসটা সেট করলাম। নেগোসিয়েশন বলতে এখানে বার্গেনিংটাকে বোঝাচ্ছে, যে আমরা যখন প্রাইসটাকে আমরা কম্পেয়ার করি। তা আজান দিচ্ছে, আমরা জাস্ট 30 সেকেন্ড একটা ব্রেকে যাচ্ছি, আজানটা একটু মনোযোগ দিয়ে শোনেন সবাই।
আচ্ছা, সো যেটা বলছিলাম, আজানের ব্রেক দিলাম কারণ আজানের উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবসময়। আর আজানের পর থেকে ইকামতের আগ পর্যন্ত একটা টাইম টাইম দোয়া কবুল হবে। আর আজানের উত্তর দেওয়া খুব ডিফিকাল্ট না, কিচ্ছু যদি না পারেন আজানে যেটা বলা হয় সেটা জাস্ট রিপিট করলেই আজানের উত্তর দেওয়া হবে। তো যেটা বলছিলাম যে এখানে প্রাইসটা হচ্ছে ফিক্স, তাহলে এখন বুঝি, তাহলে মার্কেটের ওভারঅল একটা আইডিয়া হয়ে গেল যে বললেন যে মার্কেট হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আমরা বায়ার সেলারের মধ্যে আমাদের মিট হবে। দেন হচ্ছে কি আমরা কোনো প্রোডাক্টের এক্সচেঞ্জ করবো, গুডস এন্ড সার্ভিস হবে সেটা, মানে প্রোডাক্ট বলতে প্রোডাক্ট কি ক্লাসিফিকেশনটা আমরা গুডস এন্ড সার্ভিস আনি, গুডস এন্ড সার্ভিসে এক্সচেঞ্জ হবে। এবং এটা যদি এক্সচেঞ্জ হবে উই উইল সেট দ্য প্রাইস অফ ইট, আমরা এটার প্রাইসটা সেট করে নিই। নাও অ্যাকাউন্টিং টু দ্য নাম্বার অফ সেলার, আবারও বলছি মার্কেটে কতজন সেলার আছে এটার উপর বেসিস করে, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার এখন আমরা দেখবো যে দেয়ার উইল বি টু টাইপস অফ মার্কেট। এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এটা জাস্ট লেখাটা সুন্দর বলে আমি এখন এই জায়গাটাতে রেখেছি। না হলে আমি এই স্লাইডটা দেখাতাম না, আমি এটা হয়তো দেয়া করে দিব নেক্সট সেমিস্টার, হয়তো এই স্লাইডে ইউজই করবো না যদি আমি নিই। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে নাম্বার অফ সেলার বলছি, কিন্তু এখানে আমি একটু কারেকশন করে দিই, না হলে অনেক, কারণ অনেক ভাবে আমরা হচ্ছে গিয়ে মার্কেটটাকে ক্লাসিফাই করতে পারবো। ফর এক্সাম্পল আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রামে দেখেছি যে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট আর সেলিং ইন দ্য মার্কেট অ্যাকর্ডিং টু দ্য দুইটা মার্কেট পেয়েছি, যে একটা মার্কেটে প্রোডাক্টে সেল হচ্ছে আর একটা মার্কেটে ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেল হচ্ছে। তো এখানে আমরা ইয়েটা করতে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ, আমাদের মার্কেটে কতজন সেলার আছে এর উপর বেসিস করে আমি নিচ্ছি। According to it, there are two type of market. Number one market is perfect competitive market or competitive market, perfect competition, যেই নামেই ডাকেন না কেন। In Bangla, it's called পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। And another market is monopoly market. Mono means one. So এখানে এরকম একটা one types এর কিছু হবে এই ধরনের। আমি মনোপলি দিয়ে স্টার্ট করবো যেহেতু মনোপলিটার বেশি হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড। Mono means কি? ওয়ান বললাম না একটু আগে। So this kind of market means there will be one seller. এটার পুরা প্রধান ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই মার্কেটে ওয়ান সেলার হবে, বাট বায়ার কত হবে? বায়ার হবে হচ্ছে মেনি বায়ার, বাট দেয়ার উইল বি মেনি বায়ার। So when one seller but there is only there is only one seller but there is many buyer, this kind of market is called monopoly market. কিছু কিছু মার্কেট আমরা আমাদের রিয়েল লাইফে খুঁজে পাই, এখনই পাবো দেখবেন। ইভেন যে মার্কেটে আমরা দেখবো যে দেয়ার ইজ অনলি ওয়ান সেলার, একজন মাত্র সেলার আমার আছে, এবং কিন্তু বায়ার হচ্ছে কি অনেক বেশি, মেনি বায়ার আছে, এই ধরনের মার্কেটটাকে আমরা মনোপলি মার্কেট বলি। এখনই আপনি একটা প্রোডাক্ট কনজিউম করছেন, দ্যাট মার্কেট ইজ বিলংস টু এ মনোপলি মার্কেট। কেউ বলতে পারবেন কোন প্রোডাক্টটা আপনি এখন কনজিউম করছেন যেটা এক ওয়ান সেলার মার্কেট বিলং করছে? সবাই কনজিউম করছে ইভেন এখন, ইচ অ্যান্ড এভরি ওয়ান। ইলেকট্রিসিটি মার্কেট হতে পারে। এক্স্যাক্টলি, কে বলছেন দেখি তো একটু, কে বলছেন? খুব পারফেক্টলি বলছেন। আতিক বলেছেন, আতিক জি ম্যাম। বলেছেন, একদম পারফেক্ট বলেছেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ইলেকট্রিসিটি এখন সবাই কনজিউম করছে। বাংলাদেশে ইলেকট্রিসিটি সেল করে কে? কেউ করে? কেউ জানেন? করবেন যে ম্যাডাম গভর্নমেন্ট করে, গভর্নমেন্ট ওই যে কুইক রেন্টাল হ্যান ত্যান অনেক ধরনের ইয়ে আছে, ওদের মাধ্যমে কিন্তু মেক করে নিয়ে এসে কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিবিউশনটা করে গভর্নমেন্ট। সো ইটস এ ওয়ান সেলার মার্কেট। এখন এই মার্কেট একটা একটা এটা কেন এত করে বলছে, কেন এই মার্কেটে কিছু ঘটনা ঘটে যেটা আমাদের উপর খুব ইম্প্যাক্ট। ফর এক্সাম্পল, ইন মনোপলি মার্কেট, এখন ভালো করে শুনেন, ইন মনোপলি মার্কেট ইউ আর নট মানে ভ্যালুয়েবল, লাইক অ্যাজ এ বায়ার ইউ আর জাস্ট এ মানে কি বলবো, পিস অফ পেপার ইন এ বুক, or you're just a piece of brick on a wall, মানে আপনার ইম্পর্টেন্স এখানে ভেরি পুয়ার, বিকজ ওই যে সেলার তার হাতে পুরো মার্কেটটার কন্ট্রোল, কারণ সে যে একটা মাত্র সেলার। তো এখানে এই সেলার, একজন যে সেলার তাকে আমরা বলে থাকি হচ্ছে মোনোপোলিস্ট। হ্যাঁ, এক নায়কের মতো তার একটা হচ্ছে কি, মানে ডিক্টেটরের মতো তার হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি হয়। এন্ড এই অ্যাক্টিভিটিটা সে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পোজ করে কোথায়? ওই যে বলছিলাম সেট দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট।
ওই প্রাইসিং সেট করার সময় ও যেটা করে ওর ইচ্ছে মতো ও হচ্ছে কি প্রাইসটা সেট করে দেয়। তো দ্য প্রাইস উইল বি ডিসাইডেড হিয়ার বাই দ্য মোনোপোলিস্ট অর দ্যাট ওয়ান সেল। এখন আপনি বলবেন তাহলে ম্যাডাম আমার অ্যাক্টিভিটি এখানে কি থাকবে? ইউর অ্যাক্টিভিটি উইল বি লাইক ইউ উইল অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার। প্রাইস টেকার বলতে বুঝে যে প্রাইসটাকে টেক করে, একসেপ্ট করে দেয়। হ্যাঁ, আপনার অ্যাক্টিভিটিতে এরকম হবে। ফর এক্সাম্পল, ইলেকট্রিসিটির দাম যে মাঝখানে বাড়ায় দিয়েছিল এক্স আমাদের যিনি গভর্নমেন্টে যিনি ছিলেন, ওই বললো যে আইএমএফ এ থেকে আমরা একটা ঋণ নিচ্ছি, ঋণের প্রধানতম শর্ত হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ইউটিলিটি দাম বাড়ায় দিতে হবে। ইউটিলিটি দাম বাড়ায় দিলে পুরো ইকোনমিতে ইম্প্যাক্ট করে। আমি ইম্প্যাক্টটা একটু এক্সপ্লেন করি তাহলে হয়তো বুঝবেন। কারণ ইলেকট্রিসিটির দাম যদি বেড়ে যায়, ইলেকট্রিসিটি ইউজ করে আমি যেমন ক্লাস নিচ্ছি, ইলেকট্রিসিটি ইউজ করে আমি ফ্যান চালাচ্ছি, ইলেকট্রিসিটি ইউজ করে আমি প্রোডাকশনে যাচ্ছি, তাহলে এখন ধর একটা রেস্টুরেন্টে ইলেকট্রিসিটি বিল বেড়ে গেল, যেহেতু ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে, সব পারপাসে ইলেকট্রিসিটি ইউজ করতে হচ্ছে, তখন ওরা কি করবে? তখন ওরা ওদের খাবারের দাম বাড়ায় দিবে না যে খাবারটা ওরা সেল করছে। তারপরে ধরেন একটা ফিলিং স্টেশন, সেখানে ইলেকট্রিসিটির দাম বেড়ে গেল, এটা কারণে তাদের যারা যতটুকু ইলেকট্রিসিটি ওটাই আছে, কিন্তু ইলেকট্রিসিটির জন্য তাদেরকে বেশি খরচ করতে হচ্ছে। তাহলে কি করবো? ওরা তেলের দাম বাড়ায় দিবে। তেলের দাম যদি বাড়ায় দেয়, তেলের দাম বাড়া মানে হচ্ছে বাস ভাড়া বাড়বে। তেলের দাম বাড়া মানে হচ্ছে গিয়ে যেসব ফ্যাক্টরিতে অয়েল ইউজ করা হয়, মানে তেল বা ডিজেল চালিত যেসব ফ্যাক্টরি আছে, অনেক ফ্যাক্টরি আছে, তো সেখানে কি সেসব প্রোডাক্ট গুলোর দাম আস্তে আস্তে বাড়বে। তার মানে ইউটিলিটি এমন একটা জিনিস, মানে আমরা যে স্পেশালি ইলেকট্রিসিটি, দেন হচ্ছে ফসিল ফুয়েল, দেন হচ্ছে গিয়ে ন্যাচারাল গ্যাস, ফসিল ফুয়েলের মধ্যে আসলে সব চলে আসে, তারপরে একটু এক্সপ্লেন করছি। ন্যাচারাল গ্যাস, দেন পেট্রোলিয়াম, দ্যাট মিনস দা ডিজেল, অকটেন, দিস কাইন্ড অফ অয়েল, এগুলো সবগুলোরই দাম বেড়ে যাবে। এবং এগুলোর দাম বাড়া মানে আমাদের ওভারঅল ইকোনমিতে আরো ইনফ্লেশন দেখা দিবে, মানে সবকিছুর দাম বাড়বে। সো এভারেজে সবকিছুরই একটা অন অ্যান এভারেজ দাম বাড়বে। এখন দেখেন, আপনি কিন্তু বুঝতেছেন যে ইলেকট্রিসিটির দাম বেড়ে গেলে দিস গোয়িং টু বি হ্যাপেন, বাট আপনি অ্যাজ এ কনজিউমার বুঝাতে কোনো লাভ নেই, আপনার কিচ্ছু করার নেই, আপনার কিছু করার নেই। যেমন যেদিন হচ্ছে যে ইয়া বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেল, আমি তখন চিন্তা করি যে এরপরে বাস ভাড়া রিভাইজড হবে, বাস ভাড়া বেড়ে যাবে, এবং তাই হলো। তা 2 দিনের মধ্যে বাস, এবং সেটা অনুযায়ী অ্যাডজাস্ট করে সবকিছু, ইভেন ধরেন খুব বেসিক আমি দেখেছিলাম যে বেকারি আইটেম, যে বেকারি ধরেন একটা ব্রেড যেটার দাম হচ্ছে 20 টাকা ছিল, ওটা 25 টাকা হয়, তখন ইলেকট্রিসিটির দাম বেড়েছে। সবকিছু ইলেকট্রিক, ব্রেড বানাইতেই হয় হচ্ছে ওভেনে দিয়ে, ওভেনটা চলে ইলেকট্রিসিটিতে, তাদের দাম বাড়বে। তো ঘটনা হচ্ছে এত ইম্প্যাক্ট, কিন্তু আমরা আমাদের কিছু করার ছিল না, বিকজ ইটস এ ওয়ান সেলার মার্কেট, মনোপলি মার্কেট, এবং ইউ ডোন্ট হ্যাভ অল্টারনেটিভ অপশন। তো মনোপলি মার্কেটে যেটা হয়, একজন সেলার থাকে এবং সে পুরো মার্কেটটাকে টেক ওভার করে, খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করার চেষ্টা করে, তা ইউ হ্যাভ নাথিং টু ডু, এরকম একটা সিচুয়েশন। অ্যান্ড পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কি? তাহলে এটার অপোজিটটা যেটা হবে সেটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তাহলে ওখানে যদি একজন সেলার হয়, তাহলে ডেফিনেটলি এখানে কি হবে? এটা দেয়ার উইল বি মেনি সেলার। এখানে আমরা কিন্তু অনেকগুলো সেলার দেখতে পারবো। আপনি বলবেন ম্যাডাম বায়ারের কথা কিছু বলতেছে না, কোনো চেঞ্জেস আসছে না? বায়ারের চেঞ্জেস আসতেছে, কারণ আমি তো বলেছি এখানে আমরা হচ্ছে গিয়ে আপনার সেলারের উপর বেসিস করে ক্লাসিফিকেশন করতে, বায়ারের উপর বেসিস করে ক্লাসিফিকেশন করা যায়, বাট ওটা ইম্পর্টেন্ট না বলে আমরা ওটা করছি। তো এখানে আমরা যেটা দেখবো, ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট মোস্ট অফ দ্য প্রোডাক্ট ওয়ার কনজিউমিং ইট বিলংস টু এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। সো ইটস এ সারপ্রাইজিং থিং ফর আস হাউ দিস কাইন্ড অফ মার্কেট অপারেটস, বিকজ একই রকম প্রোডাক্ট সব জায়গায় সেল হচ্ছে একই রকম প্রাইসে, অনেক মানুষ পারচেস করছে। এখানে এই মার্কেট সম্পর্কে আমরা জানতে চাই। এই মার্কেটে যেটা হয় যে দেয়ার আর মেনি সেলার এন্ড মেনি বায়ার। আচ্ছা, মনোপলি মার্কেট তো নিশ্চয়ই লিখেছেন। মনোপলি মার্কেটের নিচে এক্সাম্পল হিসেবে লিখে রাখেন, তাহলে আপনার ভালো মতো মনে থাকবে। লেখেন বাংলাদেশের বেসিস আমরা দিচ্ছি এক্সাম্পল, ইলেকট্রিসিটি মার্কেট, ন্যাচারাল গ্যাস, ওয়াটার সাপ্লাই, দিজ আর সাম পারফেক্ট এক্সাম্পল অফ মনোপলি মার্কেট। আমি না বললেও একটু লিখেন, হ্যাঁ, কারণ সবসময় তার মনে থাকে না, আর আপনার কিছু লেখেন টেখেন না, এই যে পরীক্ষার আগে তখন মাথায় হাত পড়ে যে আমার তো কিছুই নেই। তো আবারও বলছি, মানে ইউটিলিটি মার্কেট গুলো বাংলাদেশের মনোপলি মার্কেট। আচ্ছা, কারোর কি মনে হয়েছে যে আমরা যে মোবাইল ফোন, মানে আমরা যে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি বলছি বাংলাদেশে, দিস বিলংস টু এ মনোপলি মার্কেট? অল্প কয়েকজন সেলার আছে এই মার্কেটে, এটা কি কারোর মনে হয়েছে? এই কোশ্চেনটা আমার মাথায় আসছিল, কিন্তু এখানে তো সেলারও তো অনেকগুলাই আছে। হ্যাঁ, তো এইটাও আমরা একটা পাবো। আমরা এখানে জাস্ট দুইটা মার্কেটে একটু ফোকাস করছি, তো ইনশাআল্লাহ যে বলেছি যে পারফেক্ট ইয়াটা এলাস্টিসিটির পরে আমরা হচ্ছে কি আরো ডিটেল পড়বো মার্কেট নিয়ে, মানে এই পরের চ্যাপ্টারটা যেটা পড়বো তারপরে এটা আসতে আমাদের, ওখানে আমরা দেখবো
তিন ক্যাটাগরির মার্কেট পাবো। একটা হচ্ছে গিয়ে ওয়ান সেলার, একটা হচ্ছে মেনি সেলার যেটা কম্পিটিটিভ, আর একটাকে পাবো হচ্ছে ফিউ সেলার, অল্প কিছু সংখ্যক, মানে সেলারটা আপনি সংখ্যা গুনতে পারবেন। ওই মার্কেটটাকে আমরা বলি অলিগোপলি মার্কেট। ওই অলিগোপলি মার্কেট হচ্ছে ওই টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি। তো এই ধরনের প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক, আমরা সেগুলোর অ্যান্সার ওই পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম এরকম কি উল্টো কোনো মার্কেট নাই যেখানে হচ্ছে ওয়ান বায়ার আছে? হ্যাঁ, এরকমও মার্কেট আছে যেখানে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ বায়ার আমরা ওখানে ভাগ করি, সেখানেও পারফেক্ট কম্পিটিশন আসবে, যেহেতু পারফেক্ট কম্পিটিশনে মেনি বায়ার থাকে। আর ওয়ান বায়ার মার্কেট, এটাকে আমরা বলি হচ্ছে মোনোপসনি। মনোপলির মতোই নামটা মোনোপসনি, বাট মোনোপসনি মার্কেটটা খুব রেয়ার। এই কারণে আমরা মোনোপসনি মার্কেট মানে ওয়ান বায়ার মার্কেটটা নিয়ে তেমন একটা কথা বলি না। কেউ কি একটা মার্কেট এক্সাম্পল দিতে পারবেন যেখানে একজন বায়ার আছে আপনার দেখা রিয়েল লাইফে, মানে একজন প্রোডাক্ট কনজিউম করছে বাট অনেক সেল করছে, অনেক মানুষ সেল করছে? কারোর কারোর কোনো ইয়ে আছে, এরকম আইডিয়া আছে মনোপসনি মার্কেটে যে একজন মাত্র বায়ার বাট অনেক বেশি সেলার? ম্যাম আমাদের গ্রিনের ক্যান্টিন। গ্রিনের কেন? ওটা মনোপলি, ওটা পারফেক্ট মনোপলি। এর উপরে মনোপলি মার্কেট হয় না। একজন সেলার, তো আপনারা তো অনেক বায়ার, আমি উল্টো বলেছি, একজন বায়ার কিন্তু অনেকগুলা সেলার, এরকম মার্কেট। ম্যাম টয়োটা ব্র্যান্ড। টয়োটা ব্র্যান্ডে কি বেসিসে? আপনি ম্যাম তো সেলার সেলার, বেসিক্যালি কার। আমি আমি বলতে চাচ্ছিলাম একজন একজন কিনবে, ক্রেতা একজন, বিক্রেতা অসংখ্য, এরকম একটা মার্কেটের এক্সাম্পল দেন। একজন ক্রেতা, অসংখ্য বিক্রেতা। একজন ক্রেতা, অসংখ্য বিক্রেতা। আচ্ছা, পারছি না, আমি বলি। ধরেন একটা ভিলেজ চিন্তা করেন, যারা ওই যে স্পেশালি যাদের বাসা হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে তারা যাবে। ওইদিকে ওই যে দিনাজপুর, রংপুরও কম, দিনাজপুর, তারপরে গাইবান্ধা, ওইদিকে প্রচুর সুগার ক্যান তৈরি হয়। সুগার ক্যান গুলো হচ্ছে কি হয়, ওরা সেল করে হচ্ছে ওই যে ইয়া আছে না, ওই যে চিনি তৈরি করে যে সুগার ক্যান যে ফ্রি গুলো আছে। তো ওখানে ধর একটা স্মল ভিলেজ আছে, সেখানে সবাই সুগার ক্যান তৈরি করে, ফার্মাররা। এখন ওদের কাছ থেকে কেনার জন্য একটাই ফার্ম আছে যে কিনা সুগার ক্যান থেকে সুগার তৈরি করে নেয়। তো ওইখানে কি হবে যে ওই যে ফার্মাররা সবাই এখানে সেলার না, অনেক সেলার, কিন্তু এই যে ইন্ডাস্ট্রি মানে যে ফ্যাক্টরিটা আসতেছে সুগার ক্যান কেনার জন্য, মানে সুগার ক্যান বলতেছি, সুগার ক্যান কেনার জন্য, সে কি ওয়ান বায়ার হয়ে যাচ্ছে না এখানে? আরো আছে, বিদেশ থেকে যখন বায়ার আসে বাংলাদেশে ওই যে ইয়াগুলো কিনতে, গার্মেন্টস প্রোডাক্ট, এখানে একটা স্পেসিফিক বায়ার যদি আমি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে গার্মেন্টস এ অনেক অপশন আছে না বাংলাদেশে, এখন তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তাহলে এখানেও কিন্তু একটা মনোপসনি মার্কেট যেখানে একজন বায়ার বাট মেনি সেলার, এরকম হচ্ছে। Okay, so এখন চলে যাই, let's move on the perfect competitive market. So in perfect competition, there are only one seller and there are many seller and many buyer. তাহলে many seller many buyer হলে কি হবে? এখানে কি কেউ চাইলে ইচ্ছা মতো প্রাইস সেট করে দিতে পারবে? পারবে না। কারণ কি? কারণ ধরেন সাপোজ আমি একটু একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল দ্য ভেজিটেবল মার্কেট ইন বাংলাদেশ, ফুড মার্কেট ইন বাংলাদেশ, দে আর এক্সাম্পল অফ পারফেক্ট কম্পিটিটিভ। এখন ধরেন আপনি ইউ ওয়ান্ট টু পারচেস সাম রাইস। এখন রাইস আপনি কিনতে গেলে আপনি জানেন পার কিলো রাইস প্রাইস ইজ লাইক 60 টাকা। রাতে একটা শপে গেলেন, ও বললো এটার দাম 100 টাকা, আপনি বলবেন না কি দরকার পড়ছে, আমি তো জানি দাম। এবং মনে রাখবেন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে ইনফরমেশনটা ওয়াইডলি স্প্রেড হয়, সবাই ইনফরমেশন জানে। তাতে বললেন দূর, আমি তো জানি চালের দাম হচ্ছে 60 টাকা, এবং এটা হচ্ছে সব মার্কেটে 60 টাকা, তো আমি তোমার থেকে 120 টাকা দিয়ে কেন কিনবো? তখন আমার চালটা সুন্দর, তো সুন্দর হয়েছে দেখে হয়েছে, আপনি কিন্তু কিনবেন। আপনি পাশের দোকানে চলে গেলে 60 টাকা করে রাইস আছে, কিনে ফেলেন। এবার আসেন, আপনি আর একটা দোকানে গেলেন যেখানে আপনি চাল খুঁজে পেলেন যে 60 টাকার, ওটার দাম হচ্ছে কি 55। এখন আপনি তো অবশ্যই ওখান থেকে কিনতে যাবেন, কিন্তু সেলার যেটা চিন্তা করবে যে সব দোকানে 60 টাকা, আমি কেন 55 টাকা করে সেল করবো, কারণ তো আমার লস। এবং আমি তো হচ্ছে গিয়ে এত সাপ্লাই দিতে পারবো না, সবাই যে দাম চাচ্ছে সেই দামে কিন্তু sell করবো। এবার আসেন লেটস টক অ্যাবাউট দ্য সেলার। তো বায়াররা যেমন বেশি দামও কিনতে চায় না, আবার যে দাম তার থেকে কম দামও তারা খুঁজে পায় না প্রোডাক্ট, তেমনি সেলাররা কি হয়, সেলাররা অবশ্যই বেশি দামে সেল করতে চাইলে, যেটা হচ্ছে যে বললাম যে চালের দাম 60 টাকা থেকে 120 টাকাতে সেল করতে গেলে পারছিল না, কারণ সবাই জানে দামটা কি। এই মার্কেটে যেটা হয় যে দেয়ার আর লটস অফ বায়ার অর লটস অফ সেলার, সো ইউ হ্যাভ ভেরি টাইনি শেয়ার অফ ওভারঅল মার্কেট। ফর এক্সাম্পল বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, 18 কোটি মানুষের রাইস কনজিউম করে,
তো আপনি একা, কারণ আপনার কাছে যারা ধরেন 60 টাকা দাম চেয়েছে, আপনার আপনি ইউ ক্যান এফোর্ড ইট, তো আপনি বললেন যে আমি 60 টাকাতে চাল কিনবো না। রাইস সেলার বলে ঠিক আছে কিনো না। আমার এরকম আরো অসংখ্য ক্রেতা আছে যে এই 60 টাকা দিয়ে চাল কিনে নিয়ে চলে যাবে, অর্থাৎ আপনার শেয়ারটা এতই কম যে আপনি নেগোসিয়েশন করার মতো এখানে আপনার সুযোগ থাকে, অর্থাৎ ইউ হ্যাভ টু একসেপ্ট, যে দামটা আছে সেটাই একসেপ্ট করে যেতে হয়। এবার আসেন সেলারদের জন্য একই জিনিস, ও জানে যে আমি যে দাম আছে মার্কেট প্রাইস এটার বেশি দিলে তো কেউ কিনবেই না, কম দিলে আমার লস হবে, এবং আমি বেশি দিলে দেয়ার আর অল্টারনেটিভ, তো তারা এসে কিন্তু এই প্রাইসে ওই প্রোডাক্টটা কিনে নিয়ে যাচ্ছে, তারা অল্টারনেটিভ অপশনের দিকে চলে যাবে, তাহলে কিন্তু এখানেও যেটা হবে ওরা কিন্তু এটা ইয়া করবে না, মানে মেজার করবে না। এই জন্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এটা একটা একটা পূর্ণ প্রতিযোগী, মানে একটা পারফেক্ট কম্পিটিশন থাকে, এবং এখানে কোনো ধরনের কোনো যেটাকে বলা যায় যে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় না, এবং মেনি সেলার মেনি বায়ার এভাবে মার্কেটটা অপারেট হয়। এবং এই মার্কেটটা খুব সারপ্রাইজড আমার কাছে এই কারণে লাগে, কারণ হচ্ছে মানে আমি যতদিন এই মার্কেটটা ক্যারেক্টারিস্টিক্স বুঝতাম না ততদিন বুঝতে হচ্ছে খুব অবাক লাগতো। যেমন ধরেন বাংলাদেশে গুলশানে, ওখানে গেলেও দেখবেন চালের কেজি 60 টাকা, আমি জাস্ট কথা কথা বলছি। আবার ধরেন মিরপুরেও চালের কেজি 60 টাকা, তা আমার কাছে মনে হতো গুলশানে তো কম্পারেটিভলি হাই ইনকাম ক্লাস পিপলরা থাকে, সো ইজিলি দে ক্যান অ্যাফোর্ড, লাইক ইফ দ্য রাইস প্রাইস ইজ 70 টাকা or 80 টাকা, তো সব জায়গায় সমান কেন? সব জায়গায় সমান এই কারণেই কাজ এটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বিলং করছে, তো সেখানে প্রাইস ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নেই। এবং আরো একটা প্রশ্ন ছিল যে কেন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটই হবে, মানে অনেক সেলার কেন হবে, হ্যাঁ, মিনি সেলার কেন হবে, এটা একটা প্রশ্ন ছিল। এই মার্কেট গুলো মিনি সেলার হয় কারণ এই মার্কেটের ডিমান্ড এত বেশি, ওভারঅল ডিমান্ড এত বেশি যে একজন সেলার, 10 জন সেলার, ইভেন 100 জন সেলারের পক্ষে, আমি একটা নির্দিষ্ট নাম্বার অফ সেলার বলছি, that a specific number of সেলারদের পক্ষেও they cannot meet up all the demand, sorry. ফর এক্সাম্পল আমি যদি রাইস মার্কেটের কথা বলি, ধরুন বাংলাদেশের গভর্নমেন্ট ডিসাইড করলো এখন যে রাইস মার্কেটটাকে 10টা বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে যারা আছে তাদের কাছে দিয়ে দেবে, এবং তারাই মানে ক্রপ প্রোডাকশনে যাবে এবং দে উইল সেল দ্য রাইস, এইটাই তাদের উপর দিয়ে দেবে। এখন ধর বাংলাদেশের যে বড় বড় 10টা কোম্পানি, আপনি যাই যে 10টা কোম্পানির নাম জানেন, বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, হ্যান ত্যান যতগুলো গ্রুপ আছে, যমুনা গ্রুপ, সব নিলেন, নিয়ে এই সবগুলো গ্রুপের পক্ষে বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য রাইস রাইস প্রোডাকশনে যাওয়া সম্ভব? পসিবল ধরেন? এখন ধরেন আচ্ছা আপনি বললেন যে ম্যাডাম 10টা মাত্র কোম্পানি নিয়েছেন এই জন্য পসিবল না, আপনি 100 জন নেন সম্ভব, আচ্ছা 100টা কোম্পানি নিলাম তাও পসিবল? আচ্ছা 100টা না, যান 1000 ফার্মার নিলাম আমি, যারা এই রাইস প্রোডাকশন করবে, 1000 ফার্মার দিয়েও যদি আমি রাইস প্রোডাকশনে যে, তাও চিন্তা করেন 64টা জেলায়, বাংলাদেশে 64টা জেলায় 18 কোটি মানুষ আছে, তাদের সবার জন্য চালের উৎপাদন করা সম্ভব? না এই ম্যাম। মার্কেটটা এত বড়, এটাই বলতেছিলাম, এই মার্কেটটা এত বড় যে একজন দুইজন অ্যাডভাইস্টার, ধরেন আপনি বললেন যে ম্যাডাম 10,000 1000 সম্ভব না, আপনি যদি 10,000 নেন তাও তাহলে সম্ভব, 10,000 না আমি আরো বেশি বললাম, 1 লাখ ফার্মার নিয়েও যদি আমি কাজ করি তাও বাংলাদেশে 18 কোটি মানুষের রাইস প্রোডাকশন দেওয়ার পক্ষে সম্ভব হবে না, কারণ বাংলাদেশে ফার্মার আছে 5 কোটি, 5 কোটি ফার্মার মিলে আপনার জন্য প্রোডাকশন করছে, যেখানে আপনি 1 লাখ দিয়ে কিভাবে কি করবেন? তো বিষয়টা হচ্ছে মার্কেটটা এত বড় হয়, অর্থাৎ এই মার্কেটের ডিমান্ড সাইজটাই এত বড় যে একজন দুইজন তিনজন সেলারের পক্ষে বা একটা স্পেসিফিক নাম্বার অফ সেলারের পক্ষে এই ওভারঅল সাপ্লাইটা দেওয়া সম্ভব না, ও ডিমান্ডের এগেনস্টে। এই কারণে এই মার্কেটটা আমরা সবসময় এমন পাই যে এই মার্কেট, দিস মার্কেট ইজ ওপেন ফর অল এন্ড দেয়ার আর লটস অফ বায়ার এন্ড লটস অফ সেলার। So now let's move on the next topic. The next topic is about demand. এতক্ষণ এই যে ডিমান্ড সাপ্লাই নিয়ে কথা বলে, এখন আমরা ডিমান্ডটা বুঝবো। ডিমান্ডটা বুঝার আগে দুইটা পয়েন্ট আমরা আগে লিখি। ডিমান্ড তো আমরা ডেফিনেশন পাবোই, কিন্তু মনে রাখতে হবে টু ফুলফিল ডিমান্ড দেয়ার উইল বি টু ক্রাইটেরিয়া। নাম্বার ওয়ান ইজ, আমি মনে হয় ক্লাসে একবার বলেছিলাম, মনে আছে কিনা, উইলিংনেস টু পে, মনে আছে বলেছিলাম এটা নিয়ে একটু কথা। পকেটে টাকা থাকতে হবে, টাকা খরচ করার ইচ্ছা থাকতে হবে, অ্যান্ড অ্যাবিলিটি টু বাই। মনে আছে এই দুটো কথা বলেছিলাম, উইলিংনেস টু পে অ্যান্ড অ্যাবিলিটি টু বাই। ডিমান্ড লিখে জাস্ট আগে বড় বড় করে এই দুটো কথা লেখেন। এখন সাপোজ কার কথা বলবো আমি, আর নাম যার দেখতে পাচ্ছি, সবার উপরে না মাহাথিরের নাম দেখতে পাচ্ছি। তো মাহাথিরের ইচ্ছা হলো যে ও হচ্ছে iPhone 16 Pro Max কিনবে, ওর উইলিংনেস হলো, হ্যাঁ, তার মানে ইচ্ছা হলো।
এখন মানে ডিজায়ারও ক্রিয়েট হলো, উইলিংনেস টু পে মানে ইচ্ছা, মানে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে যে টাকা লাগে সেটা ও জানে না, কিন্তু ওর মনে হলো যে আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো। এখন ওর পকেটে হাত দিল, ওর পকেটে দেখলো ও আছে 200 টাকা, আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে লাগবে 2 লাখ টাকা। তাহলে কি ওর অ্যাবিলিটি আছে? তাহলে কিন্তু এটা ওর ডিমান্ড না। আবার অন্যদিকে আমি দেখলাম যে ধরেন বাঁধন, ওর পকেটে 2 লাখ টাকা আছে, মানে ওর অ্যাবিলিটি টু বাই আছে, কিন্তু বাঁধন চিন্তা করলে আমার তো দরকার নেই আইফোন 16 প্রো ম্যাক্স কিনে, কি করব, আইফোনই তো, মানে মোবাইলই তো, খালি কথাই তো বলবো, আমি তো বাদ বাকি সব কাজ আমার ল্যাপটপে করি, ধরেন বাঁধন এরকম চিন্তা করতেছে, সে তার অ্যাবিলিটি আছে কিন্তু তার উইলিংনেস নেই, ইচ্ছে নাই, মানে এটাও কিন্তু ডিমান্ড হবে। এখন আসি ধরেন আতি, ও চিন্তা করলো যে না, অনেক দিন ধরে আইফোন কেনার কথা চিন্তা করতেছি, আমার এবার 16 প্রো ম্যাক্স লাগবে এবং 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকাই পে করতে চাই। তাহলে ওর উইলিংনেস তৈরি হয়ে গেল এবং উইলিংনেস টু পে দুটি তৈরি হলো। দেন অ্যাবিলিটি, এখন আতি ওর ব্যাংকে এই জন্য টাকা সেভ করছিল এবং সেখানে দেখলো যে এখন যিনি জয়েন করেছেন তার অ্যাটেন্ডেন্স দিব না, আমি দেখেছি যে জয়েন করেছেন। তো তারপরে যেটা হলো যে উনি এই আইফোন কেনার জন্য অনেক দিন ধরে কিছু টাকা সেভ করছেন। উনি দেখলেন যে হ্যাঁ ব্যাংকে ওর 2 লাখ টাকা হয়ে গেছে, তার মানে ওর অ্যাবিলিটিও আছে। তো তখন কিন্তু আতিকের জন্য এটা ডিম্যান্ড। দ্যাট মিনস ডিম্যান্ড ইজ when you have willingness and ability to buy for a product at different prices, it's called ডিম্যান্ড। অর্থাৎ দেয়ার আর লটস অফ প্রোডাক্ট। এখন দেখেন আপনার লাইফে কিন্তু ডিম্যান্ড একটা না, ধরেন আপনি ইলেকট্রিসিটি এখন কনজিউম করতে চাচ্ছেন, আপনি ইন্টারনেট কনজিউম করতে চাচ্ছেন, ইভেন আপনি আপনার ক্লাসটাও কনজিউম করতে চাচ্ছেন, আপনি ইউনিভার্সিটি থেকে এডুকেশন সার্ভিস চাচ্ছেন, আপনি হেলথ কেয়ার সার্ভিস চাচ্ছেন, আপনি বিউটিফিকেশন সার্ভিস চাচ্ছেন, আপনি স্টার সিনেপ্লেক্সে একটা মুভি দেখতে চাচ্ছেন। দিস অল আর এক্সাম্পল অ্যাবাউট ইউ ইউ ডিমান্ড সামথিং। বাট দেখেন প্রত্যেকটা ক্ষেত্রেই you have the willingness to consume that product and you have the ability, that means you have the specific amount of money in your pocket to buy them. So each different different product at different price আমরা যখন কনজিউম করতে পারছি, দ্যাটস কল ডিমান্ড। তো এটার যদি ডেফিনেশনটা আমরা একটু বড় করে লিখতে চাই, মাই ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আমি একটু ওয়েট করছি এর জন্য। তো এটা ডেফিনেশনটা এটা একটু লিখে ফেলি সবাই দ্রুত। Demand is the different quantities of goods and services that consumers are willing to pay and ability to buy at different prices. ঠিক আছে সবাই, ডেফিনেশনটা ঠিক আছেন? স্যার ম্যাডাম, না বলে না কেউ, এই জন্য আমি অনলাইন ক্লাসে যেতে চাই না। খুব রেয়ার কাছে দেখবেন অনলাইন ক্লাসের ব্যাপারে ইন্টারেস্ট থাকে। আচ্ছা এখন আমরা একটা ছবি আঁকবো, আমার সাথে সাথে এঁকে ফেলবেন। তা আমরা এখন ডিমান্ড কার্ভটা ড্র করবো, আমরা দেখবো যে ডিমান্ড কার্ভ কিভাবে ড্র করা যায়। চলে যাচ্ছে, আমরা এই জন্য, না আমি এইভাবে ডিমান্ড কার্ভ ড্র করবো। তো আমরা এক্স এক্সিস বরাবর নিব হচ্ছে গিয়ে আপনার এক্স এক্সিস নিলাম, একটা ওয়াই এক্সিস নিলাম। খেয়াল করে দেখবেন যে এখানে আমি কিন্তু sorry, এখানে এটা হচ্ছে আমার মাউসের ঠিক করছি, এখানে দেখবেন যে আমি কিন্তু অ্যারো নিয়েছি, আমি স্ট্রেট লাইন নিয়ে নেই। তো আপনিও অ্যারো দিয়েই আঁকবেন পরীক্ষায়, কারণ এটা রশ্মি যেটাকে আমরা বলি, যেটা শেষ হয় না, এন্ড হয় না, এরকম টাইপের। দেন আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ আঁকবো। আমি আগে এইভাবে এঁকে নিলাম, তারপর আমি একটু দেখাচ্ছি। বইয়ে অনেক ক্ষেত্রে এরকম দুইটা এক্সিস টাচ করে এঁকে দেখাবে, এটাও কোনো সমস্যা না। বইয়ে অনেক সময় এরকম প্যারালাল দেখাবে, এটাও সমস্যা না। বইয়ে অনেক সময় স্কিপার দেখাবে, এটাও সমস্যা না। জাস্ট একটা ডাউনওয়ার্ড মানে নিচের দিকে যাচ্ছে এরকম একটা ছবি আঁকলেই হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ।
Here in x-axis we're trying to show the price, and sorry, y-axis এ price দেখাবো, and x-axis আমরা দেখাবো যে quantity demanded. দেখাবো ডিমান্ড কার্ভ, আমরা দেখবো হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এখন এটা থেকে আমরা এবার একটু আমারটা দেখেন, এটা আমি লাস্ট ক্লাসে যখন আপনাদের একটা টার্ম দিয়েছিলাম আমি ওখানে দেখেছিলাম যে আপনারা ছবি আঁকতে যে ভুলটা করছে, একটু একটু আমারটা দেখে বুঝে নেন যে ছবিটা কিভাবে আঁকতে হয়। আমরা যখনই কোনো পয়েন্ট ইন্ডিকেট করবো, মনে রাখবেন আগে কার্ভের উপরে পয়েন্ট নিজের মতো করে বসায় নিব, তারপর ওখান থেকে ভ্যালুটা বের করবো। তো আমি কয়েকটা পয়েন্ট ঠিক করে নিচ্ছি আগে থেকেই। আমি একটা পয়েন্ট নিলাম এ, আর একটা মিডিল পয়েন্ট নিলাম বি, আর এর নিচে আর একটা পয়েন্ট নিলাম, আফটার দ্যাট দেয়ার ইজ এ পয়েন্ট সি। এখন এই এ পয়েন্ট থেকে আমি কয়েকটা স্ট্রেট লাইন ড্র করে নেব টু ফাইন্ড আউট দ্য প্রাইস এন্ড কোয়ান্টিটি। আমি দেখেন ওখান থেকে কিন্তু এক্স এক্সিস বরাবর একটা লাইন নিলাম, y এক্সিস বরাবর একটা লাইন নিচ্ছি, আঁকছি। সো আমি কিন্তু আগে যদি আপনি এরকম করে মিলাইতে যেতেন তাহলে কিন্তু মিলতো না। তো বুঝতে হবে যে আমরা পয়েন্টটা থেকে এক্সিস বরাবর প্রাইস এন্ড কোয়ান্টিটি নিব, তাহলে আমাদের জন্য ইজি হবে। আমি এরকম করে পয়েন্টটা থেকে এক্সিস বরাবর প্রাইস এন্ড কোয়ান্টিটি নিচ্ছি। এখন আমি ইচ্ছে করে এখানে কোনো কোয়ান্টিটি দিয়ে দিই না, এটা আপনি আপনার মতো র্যান্ডম নেবেন। ফর এক্সাম্পল ইট উইল বি স্টার্ট ফ্রম অরিজিন, আমি তারপরে ধরে নিলাম যে এই পয়েন্টের জন্য কোয়ান্টিটি আমি ধরে নিব ফর এক্সাম্পল 45, তারপরেরটা আমি ধরে নিলাম হচ্ছে 90, ডাবল হয় না, আর এখানে আমি ধরে নিলাম যে এখানে কোয়ান্টিটি হচ্ছে 120। আর প্রাইসিং এর ক্ষেত্রে আমি এখানে নিলাম হচ্ছে গিয়ে 10, 30, উপরে আমি নিলাম হচ্ছে, আমি একদম র্যান্ডম প্রাইস নিচ্ছি, উপরে নিলাম হচ্ছে 60। তো ফ্রম দিস ডিমান্ড কার্ভ আমরা ছবিটা কিন্তু আঁকতে হবে, এবং ফিগারে যে নিচে লেখা ডিমান্ড এটাই কিন্তু লিখবে, যেটা ডিমান্ড কার্ভের ফিগার। এখন আমরা কি দেখতে পাচ্ছি ইন দিস ফিগার, ইন এক্স এক্সিস আমরা দেখাচ্ছি হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড, মানে কতটুকু কোয়ান্টিটি আমি ডিমান্ড করছি, ওই যে উইলিংনেস টু পে এন্ড অ্যাবিলিটি টু বাই, এটা অ্যাডজাস্ট করি। and in y axis we show the price. So here there is a 3 point like ABC, and at a point when the price is 60, quantity demand কত 45। আমি অনেকেই জানি আপনারা স্ক্রিনশট নিয়ে বসে থাকবেন, কিন্তু এটা করেন না প্লিজ, আবারও বলছি ছবিটা আঁকেন। You are paying for this class and you are paying around 419 টাকা for each class. So please নিজের টাকা খরচ করে পড়তে আসেন, কিন্তু এটা মাথায় রাখবেন। বি পয়েন্টে কি দিচ্ছি, বি পয়েন্টে আমি দেখতে পাচ্ছি when the price is 30 টাকা then the quantity demand is 90, and C point when the price is 10 টাকা the quantity demand is 120, which means when the price increases, দেখেন তো এরকম হচ্ছে না, প্রাইস যখন বাড়ছে আমার কোয়ান্টিটি ডিমান্ড কি কমে যাচ্ছে না? খেয়াল করে দেখেছেন ছবিটা এরকমই দেখাচ্ছে না যে হায়ার প্রাইসে আমার কোয়ান্টিটি ডিমান্ড কি কম না? আবার আসি, দেখেন তো 60 টাকা, এটা একটা বেশ ভালো প্রাইস না? 30 থেকে 60 ডাবল প্রাইস হয়ে গেছে, দেন তো কোয়ান্টিটি ডিমান্ড 90 থেকে 45 হয়ে গেল না, কমে গেল না? তাহলে আপনি কি বলতে পারেন যে দাম যখন বেশি ডিমান্ড তখন কি কম না? আবার দাম যখন কম, ধরেন 60 টাকা থেকে আপনার প্রাইস ফল করে 10 টাকাতে চলে আসলো, 60 টাকাতে কোয়ান্টিটি ডিমান্ড কত ছিল 45 ছিল, 10 টাকাতে কোয়ান্টিটি ডিমান্ড কত 120। দাম যখন কম তখন ডিমান্ড কি হলো, বাড়লো না কমলো? বেড়েছে ম্যাম। বাড়লো না? এই যে মারুফ, বুঝতে পেরেছেন দাম যখন কমে গেল তখন কি ডিমান্ড বেড়েছে না কমেছে? জি ম্যাম, আমরা বেড়ে ক্লাসে গেছে। একটা কথা বারবার বলছিলাম যে রেশনাল পিপল থিঙ্ক এট দ্য মার্জিনে, যে দাম কমলে আমরা বেশি কিনি না আর দাম বাড়লে আমরা কম কিনি না, তো আমার ডিমান্ড কার্ভ কি সেটাই দেখাচ্ছে না? তাহলে আমি যা বলেছিলাম সেটা ইয়েস ম্যাম। কথার সাথে কাজের মিল আছে, এবং কিন্তু কার্ভটা আমি সেভাবে এঁকেছিলাম। এখানে এটা আমার ডিমান্ড কার্ভ। সো ইফ আই আস্ক অ্যাবাউট হোয়াট ইজ ডিমান্ড, কাইন্ডলি মেক শিওর যে আপনি এই ছবিটা আঁকবেন, ছবিটা অবশ্যই আঁকতে হবে। এখন টাইটেল দ্যাট ল অফ ডিমান্ড, ফ্রম দিস ফিগার উই উইল ফাইন্ড আউট এ ল। এই ফিগার থেকে হচ্ছে গিয়ে একটা টাইটেল দেন, সেটা হচ্ছে ল অফ ডিমান্ড। এখন আপনাকে একটু কাজ দিব, ততক্ষণে আমি হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা নিব। তো আপনি যেটা করেন সেটা হলো যে ছবিটা ছবিটা আঁকেন, এবং
ছবিটা আঁকার পরে টাইটেল দিবেন ল অফ ডিমান্ড, কিন্তু ল অফ ডিমান্ডের টাইটেল দিয়ে যে কাজটা করবেন সেটা হলো যে আপনি আপনার যে এইখানে যে এ পয়েন্টের প্রাইস আর কোয়ান্টিটি কি সেটা একটু লিখবেন, বি পয়েন্টের প্রাইস আর কোয়ান্টিটি কি খাতার মধ্যে লিখবেন, সি পয়েন্টের প্রাইস আর কোয়ান্টিটি কি সেটা লিখবেন। সেখান থেকে একটা রিলেশনশিপ পাবেন। এই রিলেশনশিপটা কি এটা আমাকে বলতে হবে। এটার জন্য একটু সময় দিচ্ছি, ততক্ষণে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আপনারা ততক্ষণ ছবিটা আঁকেন আঁকেন এবং কোয়ান্টিটি গুলো বের করেন, কোন প্রাইসে কোয়ান্টিটি কম যদি আমি বলে দিয়েছি একবার, তারপরে নিজে একটু বের করেন এবং find out what's the similarities and dissimilarities between them. একটা similarities আছে, আমরা এটা দেখব। Okay, kindly response to your attendance. Mohammad Mehdi Hassan, Mohammad Shohak Khan, Parvez Mosharraf, Dewan Minhajul Islam, Yes, ma'am. Dewan Ma'am, Minhaj always the same. আচ্ছা, যার হচ্ছে মাইক্রোফোনের প্রবলেম, আমি যখন অ্যাটেন্ডেন্সটা কল করবো জাস্ট হ্যান্ড রেজ করবেন, তাহলেই হবে। বা কেউ যদি মিস করে যান ইনস্ট্যান্ট হ্যান্ড রেজ করবেন, নাহলে পরে আমি আবার অ্যাডজাস্ট করবো। আচ্ছা, দেওয়ান মিনহাজুল Ma'am, ইসলাম, দিচ্ছে না আমারটা? হ্যাঁ দিয়েছে, দেওয়ান মিনহাজুল ইসলাম, সুজন মিয়া, Yes, ma'am. মোশতাক শাহরিয়ার, আতিক হাসান ইমন, উনি তো আছেন মনে হয় প্রেজেন্ট, জান্নাতুল সায়েদ প্রিন্স, সাদিয়া আক্তার, রাকিবুল হাসান, সামিউল আমিন, Yes, ma'am. বাঁধন দাস, Yes, ma'am. জান্নাতুল ফেরদৌস, তাসফিয়া জোয়াদ্দার, তৌফিক Yes, ma'am. রহমান, Ma'am, দিয়েছি, শরণ হোসেন, খন্দকার শরীফ আহমেদ। Ma'am, Farhan Hussain. হ্যান্ড রেজ করবেন শরণ, ইনস্ট্যান্ট, যদি মিস হয়ে যায় হ্যান্ড রেজ করবো জাস্ট। খন্দকার শরীফ আহমেদ, এম আর খায়রুল শামীম, সালেহ শাকির, মেজবা উদ্দিন মারুফ, কিন্তু অ্যাবসেন্ট করেন না, মেজবা উদ্দিন মারুফ, মিজানুর রহমান, Present, ma'am. ডলি আক্তার, এস এম রকুনুজ্জামান রাব্বি, Present, ma'am. মোহাম্মদ মাহমুদুল হাসান, রেজাউনুল বিন, ওনাকে পেয়েছিলাম, মাহমুদুল হাসানকে পেয়েছি, ম্যাডাম। দিয়েছি, ইয়াসিন আরাফাত সিয়াম, অ্যাবসেন্ট, তাকিয়া লাবিবা, অ্যাবসেন্ট, মেহেদি মোহাম্মদ তাকি, ইয়েস ম্যাম। সাদিকুল ইসলাম, মোহাম্মদ জুবায়ের, Yes, ma'am. রুদ্র রয়, প্রেজেন্ট ম্যাম। সাইফ আল সায়াম, জয় কুমার পাল, সাকিব হাসান ইমন, ইশরাত জাহান বিথি, হসপিটাল আছে। লামিয়া, মাহাথির খান, আবির আল আনান, মারুফ, Present, ma'am. খাদিজা বেগম, মোহাম্মদ মাহমুদুল হাসান 2241, Yes, ma'am. সাদমান আহমেদ সাকিন, ম্যাম ও প্রেজেন্টেশনে আছে। পাপড়ি কিসের Yes, প্রেজেন্টেশন ma'am. আজকে কিসের প্রেজেন্টেশন ম্যাম আপনাদের? ওর অনেকটা কোর্স আছে কম্পিউটার, আমাদের না ম্যাম, ও আরেকটা কোর্স আছে কম্পিউটার নেটওয়ার্কিং, ওইখানে ও নাকি আচ্ছা ওদের আচ্ছা। আজকে প্রেজেন্টেশন নিতেছে। এত আগে প্রেজেন্টেশন নিয়ে নিচ্ছে? জি 7টা ম্যাম। ক্লাসের পরই প্রেজেন্টেশন? আচ্ছা, আমাদের আজকে শেষ, ম্যাম, ত্রিপলি। জি ম্যাম। ট্রিপলি শেষ, কোর্স শেষ? কোর্স না, প্রেজেন্টেশন সকালে দিয়ে দিছি অলরেডি। ও মাই গড, হাউ ইটস পসিবল? প্রেজেন্টেশন কখনোই যেমন মিডের আগে নেওয়ার কথা চিন্তাই করি, টপিকই তো শেষ হয় না ভালো মতো। তাহমিনা সুলতানা পাপড়ি, মিথিলা আক্তার, ইয়েস ম্যাম। পাপড়ি আছে, মিথিলা আছে, বিজয় চন্দ্র দাস, প্রেজেন্ট ম্যাম। ফাহাদ আওয়াল, Yes, ma'am. বাসেদ হোসেন, ইয়েস ম্যাম। জালালউদ্দিন তাজ, সুমাইয়া ইসমাত,
Present, ma'am. মোহাম্মদ জেহাদুল ইসলাম, ইয়েস ম্যাম। আব্দুল্লাহ আল মুইন, Yes, ma'am. আবু হুরায়রা, Yes, ma'am. শুভ্র নন্দী, ইয়েস ম্যাম। মানিক বিশ্বাস, সাদিকুর রহমান, আলাউদ্দিন। Present, ma'am. Okay, is there anyone who missed his attendance? Just raise your hand. মনে হচ্ছে অ্যাটেন্ডেন্স মিস করে গিয়েছেন, মনে হচ্ছে না, মানে অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে, আমি কল করেছি তখন বলতে পারেন নাই। ম্যাম 41 এর মাইক প্রবলেম, একটু জিজ্ঞাসা করতেছে অ্যাটেন্ডেন্সটা দিছেন নাকি? ট্রিপল টু বেজ। দিয়েছি যে ইয়া করেছেন যিনি, লিখেছেন যিনি, দিয়েছি। ওকে, সো ম্যাম লেটস মুভ 32 অন। দিয়েছি ওইটা দিয়েছি। লেটস মুভ অন টুডেস ক্লাস। সো যেটা হচ্ছিল, এখান থেকে আমরা একটা লতে চলে আসবো। আমি লিখতে বলেছি, লিখেছেন সবাই? ল অফ ডিমান্ড টাইটেল দিয়েছি। এখন আমি যাকে আস্ক করবো, অ্যাটেন্ডেন্স রিসিভেবল, আমি যদি ক্লাস থেকে ফাঁকিবাজি করে চলে যান তাহলে অ্যাটেন্ডেন্স কেটে দিব। আমি যাকে প্রশ্ন করব সে বলবে। শুভ্র নন্দী, শুনতে পাচ্ছেন? শুভ্র নন্দী, অ্যাটেন্ডেন্স কেটে দিব তাহলে। যে এখন যিনি রেসপন্স করবে না তার অ্যাটেন্ডেন্স কেটে দিব। শুভ্র নন্দী, তো আপনি একটু দেখেন, ইয়েস ম্যাম। শুভ্রনন্দী। এখানে কি রিলেশন না কি ফাইন্ড আউট হলো? এই যে পয়েন্ট গুলো লিখতো, এ পয়েন্টের প্রাইস, বি পয়েন্টের প্রাইস কোয়ান্টিটি, সি পয়েন্টের প্রাইস কোয়ান্টিটি, কিছু কি রিয়েলাইজ করলেন এখান থেকে? কিছু পেয়েছেন? শুভ্র শুনতে পাচ্ছেন? আচ্ছা, বাসেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? বাসেদ বলছেন মোস্ট প্রবাবলি ফুল নেম। যারা যারা এখন রেসপন্স করলো, এই যে নাম ধরে ধরে বসে আছে, আমি তো মোবাইল থেকে অ্যাটেন্ডেন্স নিলাম, এদেরটা এখন ইয়া করে দিব, অ্যাবসেন্ট দিয়ে দিব। ম্যাম কাকে বলছেন? আপনাকেই বলেছি। তো বাসেদ, আপনি কি কোনো প্রাইস আর কোয়ান্টিটি যে বের করতে বললাম, এখানে কোনো রিলেশন পেয়েছেন? কোনো সম্পর্ক দেখতে পাচ্ছেন এখানে? কে বলতে পারবে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে একটু সামারাইজ যদি করতে বলে, এই গ্রাফটা দেখে আই ওয়ান্ট টু সামারাইজ, তখন কি বলতে পারেন? বলেন ফাহাদ, কি দেখতে পেলেন? ম্যাম, প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। ম্যাম ডিমান্ড এখানে কমলে আমরা প্রাইস দেখতে বাড়বে। পাচ্ছি যে এটা একটা প্রাইস এন্ড ডিমান্ড কোয়ান্টিটির একটা গ্রাফ। এখানে ম্যাম যখন প্রাইসটা ইনক্রিজ হচ্ছে তখন ডিমান্ডটা কমে যাচ্ছে, এবং যখন প্রাইসটা ডিক্রিজ হচ্ছে তখন ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। ডিমান্ডটা বেড়েছে। আমাদের রিয়েল লাইফে কি এরকম ঘটনাই আমরা ঘটাই না, যে দাম বাড়লে জি ম্যাম, দাম কোয়ান্টিটি আমাদের ডিমান্ডটা কমে যায়। কমে যায় আর দাম বাড়ে? তাহলে এটা থেকে কি আমরা একটা লতে যেতে পারি না, মানে একটা সূত্র দিতে পারি না? তো সেটাই হচ্ছে ল। এখন আমরা একটা টাইটেল দিই, LAW, ল অফ ডিমান্ড। দেখেন টাইটেল দেন, ল অফ ডিমান্ড, দিয়ে লেখেন সেম ফিগার, উপরে লেখেন সেম ফিগার, মানে ল অফ ডিমান্ডের জন্য এই যে এখানে যে ছবিটা এঁকেছে, এই ছবিটাই আমরা ইউজ করবো। অর্থাৎ একই ছবি এঁকে ল অফ ডিমান্ডে এই এক্সপ্লেন করার সময় অবশ্যই ছবিটা লাগে। লটা লিখি। লটা হচ্ছে, দেখেন এখানে শুধু প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের রিলেশনশিপটা দেখলে আমরা দেখতে পাচ্ছি, when the price is really high আর কোয়ান্টিটি ডিমান্ড falls, এই কথাটি আমরা লিখবো। তো লেখেন, if other things remaining same, এখানে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো কনস্ট্যান্ট থাকবে, যেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখবো, যে বিষয়গুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। যদি আমি কনসিডার করি তাহলে আবার এই রিলেশন হবে না। লাইক ইউর ইনকাম, এটা একটু বলি। যেমন ধরেন আপনার ইনকাম যদি অনেক বেশি থাকে, তাহলে আপনি প্রাইস নিয়ে চিন্তাই করবেন না। ধরেন সালমানের রহমান, ওকে চিন্তা করে চালের দাম 60 টাকা হইলো না 120 টাকা, ওর আসে জানা, কত ইনকাম অনেক বেশি। একটা রিক্সা পুলার যার ইনকাম পার ডে 100 টাকা, সে কিন্তু আবার চিন্তা করে যে দাম মানে চালের দাম যদি 100 টাকা থেকে 60 টাকা থেকে 120 টাকা হয়ে যায়, ওর কিন্তু আর ও কিনতে পারবে না। ওইখানেও কিন্তু বিষয় আছে। এই বিষয়গুলোকে আপাতত আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। দেন দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি কি সেটা বলবো। তো লেখেন, ইফ আদার থিংস রিমেইনিং সেম, আমরা এখন লিখছি ল অফ ডিমান্ড। ইফ আদার থিংস রিমেইনিং সেম, এই সেন্টেন্সটাই লিখতে হবে, এটার বাইরে অন্য কিছু লিখতে পারবো না। ইফ আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট, এটাও বলতে পারেন, বাট এই কথাটা বলতে হবে যে কিছু বিষয়কে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। ইফ আদার থিংস রিমেইনিং সেম লিখেছি। ইফ আদার থিংস রিমেইনিং সেম লিখেছি। ইয়েস ম্যাম। If other things remaining same, তারপরে লেখেন when price increases, when price increases, when price increases quantity demand, এই যে কথাটা quantity demand, when price increases
when price increases, quantity demand. When price increases, quantity demand of a product. When price increases, quantity demand of a product decreases. When price increases, আপনি increase না লিখে যদি আপনি বলতে চান যে when price goes up, আপনার বইয়ে যেভাবে লেখা when price goes up, quantity demand of a product goes down, এটাও লেখা আছে। আমার কাছে ইনক্রিজ ডিক্রিজ ওয়ার্ডটা ভালো লাগে, আমি এটা দিয়েছি। আপনি ওটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, যেভাবে, কিন্তু এইটাই বলতাম যে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ, মানে দুজন অপোজিট ডিরেকশন আছে, একজন বাড়লো আরেকজন কমছে। তো কি লিখলেন? If other things remaining same, the law of demand is if other things remaining same, when price increases, quantity demand decreases. Quantity demand decrease করে। When price increases, quantity demand decreases. লিখেছি? এর সাথে লেখেন ভাইস ভার্সা, মানে ভাইস ভার্সাটা পরীক্ষায় লিখবেন না, মানে আপনি চাইলে এটা উল্টোটাও লিখতে পারেন। সাপোজ ফাহাদ মনে করলো যে আমি ম্যাডাম উল্টোটা লিখবো, when price falls or price decreases, quantity demand of a product increases, তো সেটা লিখবো, তাতেও হবে। তো দেখেন আমাদের গ্রাফও সেটাই দেখাচ্ছিল, লাইক at a point, আহারে আহা আহা কি বললাম, সরি, at a point আমরা দেখতে পাচ্ছি the price is really high, so the quantity demand is only 45, but when price falls like 10 টাকা, the quantity demand has become 120. So when price is really high, or our quantity demand falls, and when price falls, our quantity demand falls. So that's it from today's class. আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কি যেটা করবো সেটা হলো যে আমরা ওই যে কথাটা বললাম কি আদার থিংস রিমেইনিং সেম, এই বিষয়গুলো কি যে কোনগুলো সেম থাকার কারণে আদার কোয়ান্টিটি ডিমান্ডটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট রিলেশন ছিল, কিন্তু এই আদার বিষয়গুলো যেগুলো আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি এগুলো কি, এগুলো সম্পর্কে আরো নেক্সট ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। কারণ আমরা আরো একটু ছবি টবি আঁকবো, যে ইকোনমিক্স এর বলা যায় অনেক, মানে অনেক না, ম্যাক্সিমাম টার্ম আমরা গ্রাফ দিয়ে এক্সপ্লেন করে নেক্সট ক্লাস থেকে দেখতে পারবো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো আসার সময়। ঠিক আছে, ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখো। নেক্সট ক্লাসে আমাদের সিটি টিউসডে ক্লাসে ইনশাআল্লাহ চ্যাপ্টার 1 and 2 এর উপরে মেন্টালি প্রিপারেশন রাখবেন। দেয়ার উইল বি কেস স্টাডি ম্যাম টাইপ সিটি কোশ্চেন। হ্যাঁ মোটেই ম্যাম বলছেন, সিটি বলেন কোন বলেন। চ্যাপ্টারের উপর হবে? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 কিন্তু শুধু 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স না, ওভারভিউ অফ ইকোনমিক্স অতটুকু সহ, যেটা স্লাইড অ্যাডজাস্ট করে আসছে অতটুকু রেফারেন্স করে, এটা চ্যাপ্টার 1 আর 2 এর উপর বেসিস করে আমাদের সিটিটা হবে। এবং যেটা মেক শিওর করবেন যে আপনার কিন্তু কোশ্চেনটা কেস স্টাডি বেস হবে। আমি 2-1টা স্টাডি দিতে পারি যেটার উপর বেসিস করে আপনাকে অ্যান্সার করতে হবে। ওয়ান মোর থিং, আমি ক্লাসে সিট প্ল্যান করে দিই, অর্থাৎ আমি আসার আগে দেখবেন ওই দিন ক্লাসে সুন্দর করে আমি একটা রাখবো যে ক্লাসে কিন্তু কলাম করে দিবে, 3-4টা কলাম করে সেট ওয়াইজ কোশ্চেন করবো। এইটা আমি সব ক্লাসেই করি, এর আগে থেকে প্রিপারেশন হবে। সো লিখার নিজের মতো করে লিখার প্রিপারেশন নিয়ে আসবেন। এদিক ওদিক আনফেয়ার প্র্যাকটিস আমি একদমই পছন্দ করি না, আর কনসেপচুয়াল অ্যান্সার আমি অ্যাকসেপ্ট করি। আবারও বলছি, আমার এই কোর্সের জন্য ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং, কিছু কিছু জায়গা মেমোরাইজ করতে সেটা আমি বলে দিই, যেমন প্রিন্সিপাল গুলো আপনার মেমোরাইজ করতেই হবে। যেমন এই যে বলছেন ল অফ ডিমান্ড, আপনি যেভাবেই লেখেন না কেন কিন্তু একটা ওয়ার্ড লিখতে হবে, এরকম। এর বাহিরে সবকিছু আপনি কনসেপচুয়াল লিখলে, অর্থাৎ যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আপনারা তো খাতা পড়বো ইনশাল্লাহ। সো কনসেপচুয়াল অ্যান্সার আই একসেপ্ট, আপনি বুঝে লিখলেই মার্কস। বানায় টানা উল্টা পুল্টা কিছু লিখলে মার্কস দেবে না, কিন্তু বুঝে লিখলে, যদি বোঝাটা ঠিক হয়, আপনার বোঝাটা ঠিক থাকে, ইউ উইল গেট দ্য মার্কস। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর জয়েনিং টুডেজ ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।